কিন্তু মীর জাফর যদি বিশ্বাসঘাতক হয়েও থাকে, মানছি আমি, যদি হয়েও থাকে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম বিশ্বাসঘাতক, কিন্তু তার বংশধররা কি দোষ করলো? মীর জাফরের সিংহাসনের লোভ যদি থাকতো তাহলে সিরাজউদ্দৌলা যখন আলিবর্দী যখন মীর জাফরকে দায়িত্ব দিলেন যে সিরাজউদ্দৌলাকে নজরানা দিয়ে মীর জাফর কখনোই সম্মানিত করতেন না, উনি সিংহাসনটা তখনই নিতে পারতেন, সে ক্ষমতা তখন ওনার ছিল। আমাদের ইতিহাস যেভাবে দেখা হয় না, মানে হয় মীর জাফরকে প্রচণ্ড দোষী মানা হয় আর সিরাজকে ধোয়া তুলসী পাতা মনে করা হয়, অথবা মানে সিরাজকে কেউ প্রচণ্ড খারাপ ভাবছে, মীর জাফরকে পুরো ভালো করে দিচ্ছে। এই ভাবনাটাই ভুল। যে আমরা কেউ ভাবি যে সিরাজউদ্দৌলা খুব ভালো নবাব ছিলেন, ডেফিনেটলি ঠিক আছে, নবাব ভালো ছিলেন, সবই ঠিক আছে, কিন্তু তিনি ভালো ছিলেন বলে কি তার কোনো খারাপ দিক ছিল না? অবশ্যই তার খারাপ ভালো নিয়েই তো নবাব। মানে ইতিহাস তো কখনো আবেগ দিয়ে হয় না, ইতিহাসে আবেগের কোনো স্থান নেই। আবেগ দিলেই ইতিহাস বিকৃত হবে, নষ্ট হবে। যদি আমরা স্যাটেলাইটের ভিউ দেখি, যে যখন আমরা কেল্লা নিজামত খুঁজি বা অনেক সময় চেহেল সেতুন প্রাসাদ বলে যখন আমরা গুগলে সার্চ করি, ঠিক হাজারদুয়ারি যে চত্বরটা রয়েছে তার সারাউন্ডিং একটা জায়গা দেখায় এবং একটা ঘন সবুজ অংশ গুগল ম্যাপে আসে, যেন মনে হয় যেন একটা বিরাট একটা জঙ্গল আছে। এবং যখন ওই পুরনো প্রাসাদের দিকে বা বালাখানা এই সমস্ত ভিতর দিয়ে যখন আমরা ঘুরি, তখন কিন্তু জঙ্গলটা দেখতে পাই। আসল ব্যাপারটা হচ্ছে যে এই অংশটা কেল্লার মধ্যে মেহেল সেরা, এই মেহেল সারা হচ্ছে এমন একটা অংশ যেটাকে ওই হারেম বা সেরাগ্লিও আমরা যেটা বলি। তো বিভিন্ন নবাবের আমলে এই মেহেল সেরা অঞ্চল বা এই হারেম অঞ্চলটা কিন্তু বিভিন্ন এলাকায় ছিল, এবং এই যে হারেম অংশটা এটা নবাব আলিজায়ের সময় থেকে, মোটামুটি আলিজা, ওয়ালাজা, হুমায়ুন জা, ফেরদুন জা, হাসান আলী মির্জা, ওয়াসিফ আলী মির্জা, এই যে টাইম পিরিয়ডটা তাদের যে মানে সময়, সেই সময়ের আর কি এই অংশটা, এখানে বেগমরা থাকতো। এবং ওই যে অংশটা জঙ্গলের ভেতর সাদা একটা বিল্ডিং দেখতে পাই উপর থেকে, এইটা হচ্ছে যে এটাকে চামান মহল বলা হয়, চামান মহল বা কেউ সোনা মহল বলে। সোনা মহলটা যদি আলাদা ছিল, মানে ওর বেগম মহল যেটা বলে, ছোট নবাবের যেটা বেগম মহল বলে, ওটারই হচ্ছে আর কি আসল মানে অরিজিনাল নাম রাখা চামান মহল। তো চারিদিক ফুল বাগান, এবং ওই যে বাগান আমরা দেখছি সবুজ চারিদিক হয়ে আছে, ওইটা ছিল গার্ডেন মানে সেই সময় আর কি। এবং ওই চত্বরে ফোয়ারা ছিল এবং আরও অনেকগুলো প্যালেস ছিল। আমরা যদি ওই মাহেল সেরা দেখি তাহলে আমরা ওই মানে ওয়াসেফ মঞ্জিলটা পার করে, ঠিক ওয়াসেফ মঞ্জিলের পেছনের দিকে অংশটা আমরা অনেকগুলো প্যালেস ছিল ওখানে। আমরা যদি এখন দেখি হোটেল রেমন্ড আছে, তার যে পার্কিং জোনটা হয়েছে, যে ওই গেট দিয়ে ঢুকে যে পার্কিং জোন, ওইটা ছিল মতিমহল প্যালেস। নবাব ওয়াসিফ আলী মির্জার ছেলে কাজিম আলী মির্জা থাকতেন ওখানে, তো ওটা ছিল মতিমহল। এবং ওই ঘাটটা, ওই সামনে যে ঘাটটা, সেটা মতিমহল ঘাটের নামে পরিচিত, ওই মহলের নাম থেকে। তো তারপর ওই আরও কিছুটা এগিয়ে গেলে বালাখানা বা আমির মহল পাচ্ছি। আমির মহল থেকে একটু সোজা গেলে আমরা ওই সামনে জাস্ট অপোজিটে আমরা দেখতে পাচ্ছি ওই যে সাদা বাড়িটা যেটা দিয়ে শুরু হলো আর কি, সেটা হচ্ছে বেগম মহল কিংবা চামান মহল। চামান মানে ফুল, মানে ফুলের চারিদিক ফুল বাগান ছিল। এবং নবাবদের একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, যে ওরা বাগানের প্রতি, আমরা যদি শহরের দিকে তাকাই দেখবো যে ওই হয় গঞ্জ নাহলে বাগ, অজস্র বাগের কনসেপ্ট। তো কেল্লাতেও তাই, বেগমরা খুব ফুল পছন্দ করতেন, দেশ বিদেশের বিভিন্ন রকম ফুল সেখানে থাকতো। তো সেই বাগানটায় না এখনও যদি কখনো ওই জঙ্গলগুলো ঘোরা হয়, সেখানে কিন্তু প্রচুর ইউরোপিয়ান ফুলের এখনো কিছু আছে না, গাছ পাওয়া যাবে, প্রচুর আছে। তো আমার কাছে ঢোকা তো যায় না, হ্যাঁ ঢোকা যায় না, এবং ঢোকার যেহেতু কেস টেস্ট চলছে ওই ব্যাপার নিয়ে ওখানে, এবং ঘন জঙ্গল হয়ে গেছে, খুব ঘন, এবং বর্ষার পর সাপের একদম আতুর ঘর যাকে বলা যায়, ঢোকা ঠিকও না। কিন্তু আমরা তবু ঢুকেছি, বেশ কয়েকবার ঢুকি, প্রায় অজস্রবার ঢুকতে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমার ওটা নিয়ে আমি লিখেও ছিলাম ওটার ইতিহাস। তো মানে আমার তো এমনি তো রিটেন এভিডেন্স কিছু নেই, পুরোটাই ওরাল সোর্স, বিভিন্ন সিনিয়র লোকেদের সাথে কথা বলে, নবাব পরিবারের বিভিন্ন, আমি বহু মানে ঘেটেছি, পুরোনো ডকুমেন্টস ঘেটেছি, রেকর্ডস ঘেটেছি, কিন্তু ওই ইনফরমেশন পাওয়া যায়নি। এবং সব থেকে মজার বিষয় যে আমাদের মসনদ মুর্শিদাবাদের পূর্ণচন্দ্র বাবু, হ্যাঁ, তো তিনি কিন্তু কেল্লার সবকিছু মোটামুটি উল্লেখ করেছেন, শহরের বিভিন্ন কিছু, কিন্তু তিনিও কিন্তু ওই প্যালেসগুলোর ব্যাপারে ওই অংশটা বাদ চলে গেছে। মানে কিছু আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি যেতে পারেননি, কারণ সেখানে তো সেই সময় খুব রেস্ট্রিকশন থাকতো। এবং সব থেকে যেটা, এবং প্রায় 100 বছর আগে লিখেছেন, তখন রেস্ট্রিকশনটা আরেকটু বেশি, মানে উনি হয়তো ফিল্ড ওয়ার্ক করছেন 1895-95 এই সময়টাতে, এবং তখন হাসান আলী মির্জা ক্ষমতায়। তো সেই সময় ওই মানে আমি বেগম মহল বা ওই চত্বরে মানে যাওয়ার পুরুষ হিসেবে যাওয়া থাকতো, মানে পারমিশন থাকতো না সেখানে যাওয়ার। এবং ওই অঞ্চলটা, এবং আপনি যদি লক্ষ্য করেন ওই দক্ষিণ দরবাজার পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেল ওই হাজারদুয়ারি
রেস্টুরেন্ট ওই দিক দিয়ে। তো ওইখানে না ওইদিকে একটা ওই লাইনটাকে বলে আর্মি লাইন বলা হয়, মানে আর্মি লাইন, মানে ওই কেল্লা, আমাদের কেল্লা তো সাধারণ মানুষরা জানেই না। যেমন দুর্ভাগ্যের বিষয় আমি দেখেছি অনেক মানে বড় বড় পণ্ডিতদেরকেও দেখেছি বলতে, পণ্ডিত যারা মানুষ আমরা বলি, তারাও কনসেপ্ট ক্লিয়ার না আসলে অনেকের কাছে, অনেকে হাজারদুয়ারি কি কেল্লা ভাবছেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে কেল্লাটা পুরো দিল্লি যেমন লাল কেল্লা, একদম ওর ভেতরে যেমন সমস্ত প্রাসাদগুলো, জাস্ট আমাদের নবাবদেরও সেই রকমই ছিল, পুরো দুর্গের মতো ঘেরাও ছিল, একদম ঘেরা ছিল, যার এখন টুকরো টুকরো অংশগুলো এক্স্যাক্টলি। এবং একটা দিক তো অটোমেটিক নদী দিয়ে সুরক্ষিত, আর একটা দিকে বড় বড় প্রাচীর দিয়ে, এবং প্রাচীর দিয়ে ঘেরা, এবং কিছু কিছু জায়গায় প্রায় 10 ফুট 12 ফুট 15 ফুট উচ্চতার প্রাচীর দেখা যায়। এবং ওই যে প্রাচীরগুলো দেখছেন 10-12 ফুট বা তারও উঁচু, আরো বেশি, সেগুলো হচ্ছে ওই মেহেলসেরা অঞ্চলটা ওইখানে। এবং সেই সময় খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মানে বেগমরা তো খুব সুরক্ষিত থাকছে, এবং ওখানে আমরা অনেকেই বলি যে হারেমের ভেতর বেগমদের খুব বাজেভাবে থাকতো, কিন্তু আমি এটা তো পড়ে এসেছি, শুনে এসেছি যে বেগমদের অবস্থা খুব বাজে থাকতো, মানে একটা দাসের মতো থাকতো তারা, পুরুষতান্ত্রিক সোসাইটি দিয়ে, মানে একদম পুরুষদের দ্বারা তারা বঞ্চিত, নিপীড়িত হতো। কিন্তু হারেমে ব্যাপার অন্যরকম ছিল, মানে যারা থেকেছেন হারেমে বা তাদের ছোটবেলা থেকে দেখে এসেছেন, মানে নবাবদের কথা বলছি আমি, যেগুলো শুনেছি আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি, পুরো অন্য গল্প। ইভেন তারা ওখানে মানে তাদের একটা স্বর্গরাজ্য, মেয়েদের একটা স্বর্গরাজ্য ছিল সেখানে, মহিলাদের একটা স্বর্গরাজ্য, সেখানে তাদের রান্না করতে হচ্ছে না, কোনো কাজ নেই সেখানে, মানে সেখানে সবসময় তারা নিজেদের মতো করে আমোদ প্রমোদে ব্যস্ত তারা। ইভেন সেটা এখনকার বা 100 বছর আগেকার না। আমি মারিয়া নুজেন্টের কথা বলতে পারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসারের ওয়াইফ ছিলেন। তিনি মানে মুর্শিদাবাদে আসছেন মোটামুটি 1812 সালের এপ্রিল মাস। তো তিনি আসছেন, তিনি মুন্নি বেগমের সাথে দেখা করছেন, এবং মানে মুন্নি বেগমের মৃত্যুর ঠিক আগের সময়টা আর কি, মৃত্যুর কিছুদিন আগের আর কি এটা। তো উনি তো 13তে মারা যান, 1813তে মারা যাচ্ছেন, মানে মৃত্যুর উনি 12তে আসছেন, সরি 1 বছর আগেকার। তো তখনও কিন্তু তিনি যে সমস্ত বর্ণনা দিচ্ছেন, অসাধারণ বর্ণনা। এবং সেই সময় ইউরোপীয়রা যারা মানে আসছেন, ইউরোপীয়রা যখন মুর্শিদাবাদ আসছেন, কেল্লা একবার করে আসতেন প্রচুর, সেরকম এমিলি শেক্সপিয়ার থেকে শুরু করে, মহিলাদের কথা বলছি তাদের, তারপরে ধরুন মিসেস সেরউড, মারিয়া নুজেন্ট, এই সমস্ত মহিলারা তারা এসছে, আরও সবাই এসছে, মানে হাচিসন থেকে শুরু করে আরও অনেকেই ছিল, উইলিয়াম হিকি থেকে শুরু করে, তারা তো ছিলই। কিন্তু এই মহিলা যে সমস্ত ব্রিটিশ মহিলারা তারা আসছে মুর্শিদাবাদে এবং কেল্লায় আসছেন, তারা বিভিন্ন নবাবের বেগমদের সাথে দেখা করছেন, তাদের ইন্টারেস্ট ছিল, তারা লিখছে এবং দেখা করে তাদের এক্সপিরিয়েন্সগুলো লিখছেন। আমার পরবর্তী একটা বইয়ে আমি সেগুলো উল্লেখও করেছি, সেই পুরো তাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সটা উল্লেখ করেছি। এই প্রসঙ্গে আসি। হ্যাঁ, মুর্শিদাবাদ নিয়ে বেশ কিছু ইতিমধ্যে তোমার বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেগুলো সব থেকে প্রথম সম্ভবত তসবিরনামা, যেটা ছবির মাধ্যমে, যে এক্স্যাক্টলি মানে মুর্শিদাবাদের নবাবী স্মৃতিচিহ্নগুলোকে ছবির মাধ্যমে টিকা এবং ছবি দিয়ে, যাতে ছবি থেকেই যেন একটা গল্প বেরিয়ে আসে সেরকম ভাবে এটা, মানে মানুষ যারা আসছে মুর্শিদাবাদ সম্পর্কে আগ্রহী, একদম ওই 1 চামচ খাবার তাদের খাইয়ে দাও, যারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে তারা নিজেরাই খুঁজে নেবে বাকি খাবারটা। তারপরের যে বইটা আমরা দেখেছি কর্ণ সুবর্ণ টু পলিসি, মানে একদম মুর্শিদাবাদের যে মানে আকর জায়গা, যে জায়গাটা কর্ণ সুবর্ণ থেকে মানে প্রাচীন ইতিহাসটা আমরা পাই সেই সময়, সেই জায়গা থেকে শুরু করে একদম পলাশি পর্যন্ত, এটাও একটা খুব মানে ভায়া জগৎ সেট, একদম সেখানেও ঢুকে গেছে। তো তারপরেই যেটা খুব সুন্দর, মানে মুর্শিদাবাদের নবাবী কেল্লার কথা, এই বইটা মানে অত্যন্ত ভালো, আমার ব্যক্তিগত খুব পছন্দের বই। আমি গোটা বইটা ভীষণভাবে পড়েছি এবং এত পুঙ্খানুপুঙ্খ তথ্য আছে যেটা অন্য কোনো ইতিহাস বই পাওয়া যায় না। মানে আমার কি বলুন তো, মানে আমার এই বইটা লেখার পেছনে আমার খুব আগ্রহ ছিল যে কেল্লা তো কেউ জানছে না, শহরে আসছে, ঘুরে যাচ্ছে, হাজারদুয়ারি, ইমামবাড়া, কিন্তু নবাবদের যে এত বড় একটা কেল্লা আছে এটা তো জানা উচিত মানুষের। মানে মুর্শিদাবাদের ইতিহাসটা যেন অদ্ভুতভাবে সেই মুর্শিদ কুলিখা থেকে শুরুতে পলাশিতে শেষ, একদম একদম পলাশির পরবর্তী, তারপরে এতগুলো নবাব, তার আগে আমরা 5 জন নবাবকে পাচ্ছি, কিন্তু বাদ বাকি আরো 12 জন নবাব তারপরে যে নবাবি করে গেছেন, তাদের সম্পর্কে তাদের এত মানে এত হিস্ট্রি তাদের, এবং মুর্শিদাবাদে তাদের এত অবদান মানুষ জানি না এগুলো। তো ওই তথ্য থেকে আর কি আমার মনে হয়েছিল যে না, আমাকে একটা কেল্লা নিয়ে মানুষকে জানানো উচিত। তো ওই জন্য আমি পুরোটাই ফিল্ড ওয়ার্ক বেশি মানে হয়েছে, ফিল্ড ওয়ার্ক, কারণ কেল্লা নিয়ে আমি প্রচুর তথ্য ঘেটেছি, রেকর্ডস উল্লেখ নেই। হ্যাঁ, উল্লেখ কি পাচ্ছিলাম বিভিন্ন পুরোনো ডকুমেন্টসে, যে না ওই নিজামাত লেটেস্ট ফেটেছে যে কেল্লার অমুক জায়গায় এই বিল্ডিংটা খারাপ হয়েছে, এটা সারাই করতে হবে, এত টাকা হলো, এইরকম তথ্য ছোটোখাটো, কিন্তু ডিটেলস তথ্য কিছু নেই।
ফলে ওই আর কি আমার মনে হলো যে না এখনকার কেল্লা কি মানে পুরোনো লোকেদের থেকে ওরাল সোর্সই বেশি ইউজ করেছি আমি সেখানে। আমার মনে হয়েছে যে এগুলো তো হারিয়ে যাবে মানে মানুষগুলো, এবং আমার যে বইগুলো আমি চেষ্টা করি ওরাল সোর্সটাকে বেশি গুরুত্ব দিতে, কারণ সেগুলো হারিয়ে যাবে মানুষগুলো এখন যেগুলো তারা বংশ পরম্পরায় শুনে তারা শুনে আসছে, এবং লিখিত লিপিবদ্ধ নেই। প্রাইমারি সোর্স বেশি ইউজ করি, বিভিন্ন ধরুন নিজামাত লেটার্স থেকে শুরু করে বিভিন্ন দলিল দস্তাবেজ পুরোনো, কারণ সেকেন্ডারি সোর্স ইউজ করে কিছু লাভ নেই আমার, কারণ সেগুলো তো অলরেডি কেউ না কেউ ঘেটে করেইছে। ফলে যেগুলো হয়নি কাজ সেগুলো চেষ্টা করি যে সেগুলো নিয়ে কাজ করার, যেগুলো এখন অব্দি কেউ করেনি, হাত দেয়নি। এরপরে আরেকটা ছিল তোমার দস্তরখানে মুর্শিদাবাদ। এটা হচ্ছে নবাবদের খাওয়া দাওয়ার উপর। মানে আমি 2016-তে আনন্দবাজারে একটা আর্টিকেল, 2019-এ আনন্দবাজারে একটা আর্টিকেল লিখেছিলাম, 19-এই বোধহয়, নবাবদের খাওয়া দাওয়ার উপর। তো আমার মনে হয়েছে নবাব পরিবারের লোকেরা আমাকে বলেছিল যে এটা নিয়ে তো বই হতে পারে, তুমি বই করো। তো আমি বলেছিলাম আপনারা করুন, কারণ আপনাদের ফ্যামিলির খাবার। তো বললো যে আপনি করুন, আমরা সবাই আপনাকে হেল্প করবো। তো তখন থেকে আর কি মানে মোটামুটি 16 থেকেই 16, 17, 18 থেকে তো ফিল্ড ওয়ার্ক করছি। মানে তখন থেকে কিছু তথ্য তো কালেক্ট করা ছিলই, 19 থেকে সিরিয়াস হয়েছিলাম ব্যাপারটা নিয়ে যে না এবার তো করতেই হবে। ফলে ওই মোটামুটি 16 থেকেই যে তথ্য কালেক্ট করা, বিভিন্ন জায়গায় যাওয়া, তাদের বিভিন্ন সাথে কথা বলা, তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন রেসিপি সম্পর্কে কথা বলা, বায়োডিন, এবং সবথেকে বড় কথা যে নিজামাত মানে মির্জাফরের ডিসেন্ডেন্টদের সঙ্গে কথা বলা খুব চাপ। ওরা বিশ্বাসই করতো না আমাকে প্রথমে, মানে ব্যাপারটা এরকম ছিল যে সবাই বিশ্বাসঘাতক বলে, তুমিও বিশ্বাসঘাতক বলবে, ভুলভাল। আমার তো বিশ্বাসঘাতক বা ভালো বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে ইতিহাসটা উদ্ধার করা, ইতিহাস তুলে আনা। অ্যাকচুয়ালি মানুষ তাই করেছে না, মানে বিভিন্ন সময়ে তাদেরকে দেখিয়ে যে মির্জাফরের বংশধর, এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাদের বরঞ্চ তাদের যে অবদানটুকু রয়েছে সেটাকেও যেন নষ্ট করে হারিয়ে দিয়েছে এক মির্জাফরের তকমা দিয়ে। এবং ওই মানে তারপর কি হলো, মানে ওদের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লেগেছে, আমার বেশ কয়েক বছর কেটে গেছে। তারপর ওরা আমাকে একদম ঘরের ছেলে বানিয়ে নিয়েছে। মানে তারপর খুব ইনফরমেশন ওদের যে কোনো প্রোগ্রামে ইনভাইট করা থেকে শুরু করে, ফলে আমার ওই খাবার, তাদের বাড়ির যে সিনিয়র মহিলা যারা আছেন তাদের সঙ্গে কথা বলা, তারা তো বাইরের লোকেদের সঙ্গে কথা বলতেই চায় না। তো কিন্তু ওই যে একটা সময় গিয়ে তারা ঘরের ছেলে হয়ে গেছি, ফলে তারা বাড়িতে ডেকে রীতিমতো তাদের সেই বয়স্ক মানুষ তারা কথা বলেছে, বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। তাদের থেকে বিভিন্ন রেসিপি, যেমন মাহি পোলাওয়ের রেসিপি, ওই যে দস্তরখানে মুর্শিদাবাদ, বইটা হচ্ছে পুরো নবাবদের খাওয়া দাওয়ার উপরে একটা কিস্সা, মানে নবাবদের কি খেতেন, আজকে কি খাচ্ছেন, টোটাল। তো এই নিয়ে প্রচুর ইনফরমেশন ওখানে দেওয়ার চেষ্টা করেছি, মানে যতগুলো পাওয়া গেছে আর কি। অন্য চোখে মুর্শিদাবাদ, তার আরেকটি বই তোমার, এটা কি কিভাবে? অন্য চোখে মুর্শিদাবাদটা হচ্ছে নবাবী ঘরানা থেকে একটু বেরিয়ে মুর্শিদাবাদের যে আরো বিভিন্ন প্রান্তে যে সমস্ত আননোন হিস্ট্রিগুলো আছে সেগুলো নিয়ে, মানে অপ্রচলিত ইতিহাস যেগুলো মানুষ জানে না বা যেগুলো মানুষ পাবে না সচরাচর, সেইগুলো নিয়ে আর কি। যেমন দেখা গেল নসিপুর রাজার, ওখানে একটা নসিপুর রাজার ইন্টারভিউ নিয়ে আছে। ওই ফিদিয়াতুল মৌলা আন্টি যিনি আছেন, হাজারদুয়ারিতে সংসার শুরু করেছিলেন 8 বছর, তার পুরো এক্সপিরিয়েন্স আছে। নবাব আমলে একজন মানে শেষ হাতি যিনি যে ছিল আর কি, চেলেন পিয়ারি, সেই হাতির মাহুদ যিনি ছিলেন, তার ইন্টারভিউ নেওয়া আছে। মানে আননোন সেই ছবিটাও দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সমস্ত বিষয় না, ঐতিহ্যবাহী খাবার নিয়েও তো আরেকটা, হ্যাঁ সেটা মুর্শিদাবাদের এই দস্তরখান শুধু মুর্শিদাবাদের নবাবদের, কিন্তু ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী খাবার যেটা, সেটা গোটা জেলার যে সমস্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে নিয়ে আর কি তার ইতিহাস এবং সেই খাবারগুলো সম্পর্কে লেখা আছে। আর তোমার সব থেকে লেটেস্ট যেটা এই কলকাতার মানে বর্তমান বইমেলায় যেটা প্রকাশিত হলো, সিরাজউদ্দৌলার পর, এবং সেটা আপনি আপনার সঙ্গে প্রথমে যে কথা হচ্ছিল যে অতগুলো নবাব এই নাজাফি ডাইনেস্টির, অথচ মানুষ জানেই না সেগুলো, তাদের স্ট্রাগল। তো আমার এই সিরাজউদ্দৌলার পরে এই বইটার করার উদ্দেশ্যই হচ্ছে এই নবাবগুলো সম্পর্কে জানানো, যে তাদের কত স্ট্রাগল ছিল, তারা কিভাবে আজকে মানে ক্ষমতায় ছিল, কতটা মানে ইংরেজরা কতটা কষ্ট দিয়েছে তাদেরকে, তারা কতটা মানে ইভেন মানে গল্প ছলে আমরা আসবো পরে হয়তো এই বিষয়ে বলতে। মানে আমি একটা কথা বলি এখানে, যে নবাব বাবর আলীর সময়, তো নবাব বাবর আলীর সময় কোনো এক ইংরেজ অফিসার এসেছেন তার সঙ্গে, গভর্নর জেনারেল সেই সময়। তো তিনি নর্মাল নিয়ম ছিল যে নবাব পরিবারে কেউ এলে তাকে আতর দিয়ে এবং পান দিয়ে তাকে ওয়েলকাম জানানো হতো। তো নবাব বাবর আলী সেই ক্ষমতাটুকু তার ছিল না যে তাকে আতর দিয়ে ওয়েলকাম জানাবে। ফলে নবাব সেই ব্রিটিশ অফিসার প্রচণ্ড রেগে গেছিলেন আর কি, এবং প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন। কিন্তু তিনি পরে খুব আফসোস করেছেন, পরে তখন আমি তার লেখা অটোবায়োগ্রাফি থেকে বলছি আর কি, সেই ব্রিটিশ অফিসারের। তো পরে যখন বুঝতে পারলেন যে নবাবের আর্থিক অবস্থা সত্যি খুব খারাপ, তখন তিনি আফসোস করেছিলেন যে না, এটা আমার ভুল হয়েছে। তো ওই সমস্তগুলো আমার পরবর্তী যে বই খুশবে গজিস্তা, সেখানে আশা করি থাকবে, আমি রাখছি ওখানে আর কি। নেক্সট পরবর্তী বইটা মোটামুটি কোন সময় করে আসছে? পরবর্তী বই অলরেডি প্রেসে আছে, ওরা জানি না, হয়তো খুব সম্ভব হলে হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে চলে আসতে পারে।
পরবর্তী বইয়ের তুমি বেশ কিছু আমাকে শোনাচ্ছিলে, আমি চাই একটু আমার দর্শকদের তুমি তার কিছু অংশ যদি শোনাও। পরবর্তী বইটাই আমি যেটা রেখেছি যে একদম আননোন হিস্ট্রি, মানে যেগুলো নবাবী আমলের এখন অবধি হয়নি, মানে যেগুলো নর্মালি খুব একটা দেখা যায় না যেসব কথা, যেমন নবাবরা শিকার কথা, নবাবরা কী করে শিকার করতো, নবাবরা রত্নবিলাস, নবাবরা কি রত্ন পড়তো, কেমন রত্ন পড়তো, কেন পড়তো, তার কি গল্প, কেন পড়তো, এই যে বাজুবান্ধ কখন পড়ছে, এই যে বাজুবান্ধ তাতে কখনো ডায়মন্ড থাকছে, কখনো চুনি থাকছে, কোনো দিকে পান্না থাকছে, এই বাজুবান্ধের মানে কোনো গুরুত্বপূর্ণ কাজে যখন নবাবরা যাচ্ছে তখন বাজুবান্ধ পড়ছে হাতে। তো এই যে বিভিন্ন নবাব ওয়াসিফ আলী মির্জার রত্নের প্রতি একটা আলাদা এখানে যে মানে যে নবাবদের যে অংশগুলো উঠে এসছে সেটা আমাদের কোন বংশের? আফসার বংশ, নাজাফি বংশ না? এইখানে আমার সব বইতেই আমি নাজাফি ডাইনেস্টিকে বেশি গুরুত্ব দিই সবসময়। তাদের সময়টা বেশি, যেহেতু কারণ তাদের সময়টা বেশি এবং তাদের নিয়ে সেরকম কোনো কাজ সে অর্থে হয়নি, ফলে আমার তাদেরকে নিয়েই বেশি আগ্রহ এবং তাদের নিয়ে আমি বেশি কাজ করি। এবং যেটা মানুষের কাছে সব থেকে অজ্ঞাত হয়ে রয়েছে একদম একদম। মীর জাফরকে যদি কেউ বিশ্বাসঘাতক বলে সেটা বলতে পারে, কিন্তু এর মীর জাফরকে বিশ্বাসঘাতক না বলারও অনেক কারণ অনেকে লিখেছেন, অনেক বই বেরিয়েছে, আমি সেসব প্রসঙ্গে যাব না, সেটা বহুল চর্চিত বিষয়। কিন্তু মীর জাফর যদি বিশ্বাসঘাতক হয়েও থাকে, মানছি আমি, যদি হয়েও থাকে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম বিশ্বাসঘাতক, কিন্তু তার বংশধররা কি দোষ করলো? একদম, সেটা তো একটা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার, এবং সেই সময় শুধু মীর জাফর না, একই পরিবারে 5টা ভাই 5 রকম হয়, সেখানে একটা বংশধর আমার কোনো লাভ আছে? থেকে যেটা বড় ব্যাপার, মীর জাফরের সেই সময়টা যদি আমি দেখি, সেই সময় তো বিশ্বাসঘাতকতা অনেকেই করতো, প্রচুর ইতিহাসে খুঁজতে গেলে। সুলতানি যুগের 60-65টা যে আমাদের সুলতান বাংলায় ছিলেন, আমি ভয়ঙ্কর ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা পড়ি, এবং মোগলদের ক্ষেত্রে কি আছে একই তো। তাহলে আমি যদি আলিবর্দী খান কি দেখি, আলিবর্দী খান হয়তো বর্গীয় দমন করলেন বলে মির্জাপুরের সিংহাসনের লোভ যদি থাকতো, তাহলে সিরাজউদ্দৌলা যখন আলিবর্দী যখন মির্জাফরকে দায়িত্ব দিলেন যে সিরাজউদ্দৌলাকে নজরানা দিয়ে মির্জাফর কখনোই সম্মানিত করতেন না, উনি সিংহাসনটা তখনই নিতে পারতেন, সে ক্ষমতা তখন ওনার ছিল, সেই ক্ষমতা ছিল একদমই। আমাদের যেটা ভাবে সাধারণ যেটা করেননি উনি, করেননি। আমাদের ইতিহাস যেভাবে দেখা হয় না, মানে হয় মির্জাফরকে প্রচন্ড দোষী মানা হয় আর সিরাজকে ধোয়া তুলসী পাতা মনে করা হয়, অথবা মানে সিরাজকে কেউ প্রচন্ড খারাপ ভাবছে, মির্জাফরকে পুরো ভালো করে দিচ্ছে, এই ভাবনাটাই ভুল। এই পরিবর্তনটা কিন্তু একদম প্রপার যে আমাদের আপর গ্রন্থ যেগুলো ফার্সি ভাষী যে অনুবাদ যে গ্রন্থগুলো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু এইভাবে কিন্তু লেখা নেই যে বিশ্বাসঘাতক তকমাটাই কিন্তু মির্জাফরকে দেওয়া নেই। এটা পরবর্তীকালে যখন যাত্রার নাটক থিয়েটার যখন হলো, মানে ৭১-এর মুক্তিযুদ্ধ যখন এলো, যে মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে, সেই সময় কিন্তু দুটো ভাগ কর, ভিলেন এবং নায়ক, একদম, এবং তখন থেকে চলে আসছে, এবং অ্যাকচুয়ালি এটার মাধ্যমে ইতিহাস বিকৃত হচ্ছে। এবার মানুষকে বোঝা উচিত যে আমরা কেউ ভাবি যে সিরাজউদ্দৌলা খুব ভালো নবাব ছিলেন, ডেফিনেটলি ঠিক আছে, নবাব ভালো ছিলেন, সবই ঠিক আছে, কিন্তু তিনি ভালো ছিলেন বলে কি তার কোনো খারাপ দিক ছিল না? অবশ্যই তার খারাপ ভালো নিয়েই তো নবাব, সব ভালো নিয়েই খারাপ, মানুষ মানেই সেটা খারাপ ভালো থাকবে। আর নবাবি করার সুযোগ কদিন পেয়েছেন। ফলে আমরা যদি একেবারে মানে ভেবে নিই যে একদম ধোয়া তুলসী পাতা ছিলেন বা একজন পুরো খারাপ ছিলেন, তো ভুল হবে। সেটা দুজনের মধ্যেই ভালো খারাপ ছিল, সেটাকে আমাদেরকে বেছে নিতে হবে। আমরা ওই মানে ইতিহাস তো কখনো আবেগ দিয়ে হয় না, ইতিহাসে আবেগের কোনো স্থান নেই, আবেগ দিলে ইতিহাস বিকৃত হবে, নষ্ট হবে। ফলে ইতিহাসে যেটা ঘটনা সেটা বলতে হবে, সেটা খারাপ হলেও আমাদের সহ্য করতে হবে, ভালো হলেও সেটা মেনে নিতে হবে। ফলে আবেগ দিয়ে ইতিহাসের কোনো জায়গা নেই, সুতরাং আবেগ সরিয়ে ইতিহাস ভাবতে হবে। আর মানে আমাদের তো যেটা করা হয় যে নাজাফি ডাইনেস্টি নিয়ে আমার যেটা বলার, সেটা হচ্ছে যে এই এত অবদান এদের, এই যে আজকে মুর্শিদাবাদে আসছে মানুষ যারা, তো এটা অস্বীকার করার উপায় নেই যে সবাই সিরাজের প্রতি আবেগ নিয়ে আসছে তো মুর্শিদাবাদে, কিন্তু দেখে যাচ্ছে সব নাজাফি বংশের সব তৈরি, প্রত্যেকেই তাই। ফলে আমার কথা সেটাই যে আমি ইতিহাসে আবেগকে সরিয়ে রেখে ইতিহাস চর্চা করব, যেখানে আবেগের কোনো দাম থাকবে না, আবেগের কোনো স্থান থাকবে না। হ্যাঁ, এবার কি হচ্ছে যে আমাদের যে একাডেমিক বইগুলোতে যদি বলি, সেখানে কিন্তু সব থেকে বাজে ব্যাপার যে আমাদের পলাশি যুদ্ধের পর নাজমুদ্দৌলা অবধি দেখানো হয়, যে দেওয়ানি লাভটা হচ্ছে ওই অবধি, বা খুব বেশি ক্ষেত্রে আবার সাইফুদ্দৌলা, কিছু কিছু ক্ষেত্রে ওই ৭৬-এর মন্বন্তর টানছে সাইফুদ্দৌলা, মোবারকুদ্দৌলা, কিছু কিছু ক্ষেত্রে সেটা বাবর আলী, আলিজা, এদেরকে কেউ চেনেই না, নামগুলি শোনেনি কোনোদিন। অথচ এই বাবর আলী, আলিজা, এদের হয়তো পলিটিক্যাল কোনো ভ্যালু ছিল না সে অর্থে, কিন্তু সোশ্যাল ইতিহাসের ক্ষেত্রে, সামাজিক ইতিহাসের ক্ষেত্রে তো, সাংস্কৃতিক ইতিহাসের ক্ষেত্রে তো এদের একটা বড় ভূমিকা ছিল। সেগুলো মানুষের জানা উচিত। এতগুলো নবাব, তাদের সম্পর্কে কোনো কাজ নেই, কোনো ভালো বই নেই এদের ওপর, থাকা উচিত এদের। নাজাফি ডাইনেস্টির ওপর এই যে আমাদের হুমায়ুন, মানছি তার হয়তো পলিটিক্যাল কোনো ক্ষমতা ছিল না, অর্থনৈতিক কোনো ক্ষমতা ছিল না,
কিন্তু একজন কালচারাল দিক দিয়ে তো তিনি একজন খুব বড় নবাব হতে ছিলেন, ডেফিনেটলি তিনি ছিলেনও। নবাব ওয়াসিফ আলী মির্জা বিভিন্ন কারণে তার খুব গুরুত্ব ছিলই। আমি যদি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যদি বলি, তার শিক্ষা দীক্ষার কথা বলি, তাহলে তো অবশ্যই তিনি তার একটা বড় ব্যক্তিত্ব। তাকে নিয়ে একটা বাংলা বই নেই, মুর্শিদাবাদ ইংরেজি বই ভারতবর্ষের অন্তর্ভুক্ত, তাতে তো একটা বড় অবদান, তার বিরাট অবদান ওয়াসিফ আলী মির্জা ছিলই অবশ্যই। তো এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চূড়ান্ত দৃষ্টান্ত রেখে গেছিলেন আমাদের যখন গ্রেট ক্যালকাটা কিলিং যখন হয়। একদম। আমি একটা গল্প বলি এখানে। আমাকে এটা বলেছিলেন নবাব পরিবারেরই ডক্টর রেজা আলী খান, উনি তো চলে গেছেন কোভিডের সময়। তো খুব ভালো লেগেছিল যখন দাঙ্গা হয়েছে কলকাতায় 46-এ। তো এই ভদ্রলোক ওয়াসিফ আলী মির্জা, তখন আমি শুনলাম যে ব্রিটিশ গভর্নমেন্টই হয়তো ওনাকে বলেছিল যে আপনি একটু আসুন, মানে আপনি গেলে আপনার তো প্রজা এরা, আপনি চেষ্টা করলে পারবেন। তো তখন তিনি ওই জিপ গাড়িগুলো হয়, সেই জিপ গাড়িগুলোতে দাঁড়িয়ে নাকি ওই যে সমস্ত দাঙ্গা বিধ্বস্ত কলকাতার মুসলিম এবং হিন্দু এলাকা, সেখানে উনি গাড়িতে দাঁড়িয়ে জাস্ট হাতটা মানে এইভাবে হাতটা জড়ো করে উনি জাস্ট দাঁড়িয়ে আছেন গাড়িতে, আর গাড়িগুলো সেই মানে সেই মহল্লা দিয়ে, সেই পাড়াগুলো দিয়ে যাচ্ছে। ওনার কিচ্ছু কথা বলেননি, উনি জাস্ট হাত জড়ো করে এইভাবে দাঁড়িয়ে আছেন গাড়িতে, আর তার চোখ জল ছলছল করছে জলে, আর কিচ্ছু করেনি। তারপরেই নাকি সব দাঙ্গা থেমে যায় তারপরে, এরকম। এবং আমি ইয়েতেও পড়েছিলাম আমাদের কমল বন্দ্যোপাধ্যায়ের, সেখানেও মানে উনি নাকি রিভলভার নিয়েও পাহারা দিয়েছিলেন এবং ওনার প্যালেসে বহু হিন্দুকে উনি আশ্রয় দিয়েছিলেন। একদম যে একটা হিন্দুকে যদি মারতে হয় তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে, এবং রিভলভার নিজস্ব যে রিভলভার ছিল সেটা বের করে নাকি উনি পাহারা দিয়েছিলেন সমানে। একদম। ফলে এদের তো অবদান অস্বীকার করার উপায় নেই। একদম। আমি যদি কজন মানুষ চেনেই না, আর যাদের চেনে তাদের ওই বলে যে ভাতাভোগী নবাব, তার পঙ্গু নবাব, অনেক কিছু বলে, অনেক কিছুই ভাবে। কিন্তু ইভেন মানে আমার সব থেকে দুঃখ লাগে, খারাপ লাগে যে এই সমস্ত মানে নবাবদের, এদের তো অবদানকে অস্বীকার করার উপায় নেই। তাহলে এদের তো লেখা উচিত, এদের নিয়ে বলা উচিত। কেউ বলে না, কেউ ভাবেই না, এদের নিয়ে জানেই না। বিষয়টা কি, 200 বছর আমরা ইংরেজদের গোলামি স্বীকার করেছি এবং আমরা 200 বছর ইংরেজদেরকে উৎখাত করতে পারিনি, তাই সব রাগটা গিয়ে আমাদের পড়েছে মির্জাফরের উপরে। তারই দোষ, মানে কিন্তু মির্জাফরের হাত ধরে কিন্তু ব্রিটিশরা ঢোকেনি, কারণ তার হাত কোনো ক্ষমতাই কিন্তু ব্রিটিশদের কাছে যায়নি। পরবর্তী যারা নাজিমুদ্দৌলা, সাইফুদ্দৌলার সময় মোগল গভর্নমেন্ট দিয়েছে, ধীরে ধীরে গেছে, এবং তারা দেওয়ানি মোগল গভর্নমেন্ট, মির্জাফর তো তাদের দেওয়ানি দেয়নি। এবং মির্জাফর কিন্তু পুরোপুরিভাবেই নবাব ছিলেন। একদম। ব্রিটিশ সৈন্য দিয়ে মির্জাফরকে সহযোগিতা করেছে পরবর্তী যুদ্ধগুলোর ক্ষেত্রে। একদম। এবং তিনি চাইলেই অনেক কিছু করতে পারতেন তিনি। এবং সব থেকে যেটা আর একটা ব্যাপার এখানে, যে মির্জাফর যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই যে ব্রিটিশদের সাহায্য নিয়েছেন, তাহলে সিরাজও তো বিদেশি। আজকে যদি ইংরেজ না এসে যদি ফরাসি আসতো, সিরাজ যদি জিতে যেত, তাহলে সেই ফরাসি যদি মাথা চারা দিয়ে আবার ভারতবর্ষকে পরাধীন করতো, তাহলে যে দোষটা মির্জাফরকে দেওয়া হয় সে দোষটা আমাদের সিরাজকেই দিতে হতো। একদম। তা আমি এটাই বলি সবাইকে যে ভাই পড়াশোনা করে আসো, মানে তর্কের খাতিরে কিছু বলে লাভ নেই। একদম। আবেগ দিয়ে ইতিহাস চলে না। তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে তথ্য দিয়ে কথা বলো। এখন তো দুর্ভাগ্যের বিষয়, তথ্য দিয়ে কথা বলার কেউ নেই, তথ্য কেউ ঘাটেই না, এখন সব আবেগের ইতিহাস চলছে। মানে এটাই দুঃখের বিষয়, মানে কেউ পড়াশোনা করে আসবে না, সবাই ওই ভুলভাল। ওই তো বললাম, মুর্শিদ কুলি খান নামটা মনে রেখেছে মানুষ মুর্শিদাবাদের জন্য, আর সিরাজউদ্দৌলা পলাশি যুদ্ধের জন্য গল্প শেষ ওখানে। পলাশি যুদ্ধের পর নাকি কেউ আর নবাবই হয়নি অদ্ভুত ভাবে। এবং বাংলার শেষ স্বাধীন নবাব নাকি সিরাজউদ্দৌলা। আচ্ছা, আমি একটা কিছু বুঝতে পারি না, স্বাধীন নবাব কি করা হয়? নবাব পোস্টটা তো একটা পরাধীন পোস্ট, ওটা তো চাকরি, সেই অর্থে চাকরি, প্রভিন্সের একটা শাসক। একদম। তাহলে স্বাধীন নবাবের কনসেপ্ট তো আসেই না এখানে। আর যদি বাংলার শেষ নবাব বলি, সেটা তো অবশ্যই ফেরদুনজা, মনসুর আলী খান ফেরদুনজা, তিনি বাংলার শেষ নবাব। নাজিম অফ বেঙ্গল, নবাব বললে ভুল হবে, হ্যাঁ, নবাব নাজিম অফ বেঙ্গল, একদম শেষ নবাব নাজিম। তাহলে এখানে তো যারা ওই আমাদের মানে প্রচলিত ধারা যে না, আমরা মির্জাফর, সিরাজ আর মির্জাফরের বাইরে বেরোবো না, এবং কলকাতা কেন্দ্রিক মানুষদের একটা ধারণা আছে, লেখকদেরও বলবো, ওরাও কিন্তু ওই সিরাজ মির্জাফরের বাইরে বেরোতে পারে না, কারণ বিশাল বড় পাঠকের চাহিদা এখনো সিরাজ মির্জাফর। ফলে ওরাও এর বাইরে বেরোতে পারে না। ফলে ওই বইগুলো, ফলে এই নবাবদের আর কেউ ঘাটেই না, জানে না। আর লিখতে এলেও মানে অনেকে তো জানেই না যে এদের ফ্যামিলি আছে, এদের সম্পর্কেও তথ্য পাওয়া যায়, সাহস করে না এগোয়।